তো আমরা আলোচনা করছি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্র। ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্রের আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে প্রথম অধ্যায়, আর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্থায়নের সূচনা। আমরা এখানে এখন আলোচনা করছি জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে। জ্ঞানমূলক প্রশ্নগুলো বলতে আপনাদের যে ক নাম্বার প্রশ্ন বা 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো থাকে, এইটা থেকে আপনারা যে সুবিধা পাবেন, এখান থেকে আপনারা এমসিকিউ আকারে আসলেও আপনারা এটা বুঝতে পারবেন বা লিখতে পারবেন, মানে এমসিকিউ গুলো ফাইন্ড আউট করতে পারবেন। একই সাথে হচ্ছে আপনারা চাইলে কিন্তু আবার ক নাম্বার প্রশ্নের আনসার করতে পারবেন। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে জ্ঞানমূলক প্রশ্ন বা ক নাম্বার প্রশ্নের জন্য ভিডিওগুলো তৈরি করা। এর আগে আমরা 2টা ভিডিও তৈরি করেছি বা 2টা ক্লাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের ক্লাস 3। এখানে মূলত আমরা 5টা ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, আর প্রত্যেকটা ক্লাসে আমাদের 10টা করে প্রশ্ন থাকে। এখন আমরা প্রথম যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে তারল্য কি, হোয়াট ইজ লিকুইডিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় 5-6টা বোর্ডে এই প্রশ্নটা এসেছে, বিভিন্ন স্কুল সহ। তারল্য কি, হোয়াট ইজ লিকুইডিটি। এখন লিকুইডিটি বলতে আমরা বুঝি হচ্ছে ক্যাশ টাকা, কিন্তু এটার একটা সংজ্ঞা তো আমাদের দাঁড় করাইতে হবে। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে কোনো দ্রব্য বা সম্পদ বিক্রি করে ন্যায্য মূল্যে দ্রুত নগদ অর্থে রূপান্তর করাকে তারল্য বলে। এখন আমি একেবারে আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এটা জাস্ট আপনারা এটাকে পার্সোনাল একটা এক্সাম্পল ধরতে পারেন। ধরেন আপনারা খবরের কাগজ পড়েন না, সো খবরের কাগজ আপনাদের বাসার মধ্যে জমা থাকে। আপনি কিন্তু চাইলেই কিন্তু একটা হকার ডেকে নিয়ে এসে খবরের কাগজটাকে ন্যায্য মূল্যে খুব দ্রুত বিক্রি করে নগদ টাকা রূপান্তর করতে পারেন। এই যে আমাদের চারপাশে কত কত বই, হ্যাঁ, আমরা কিন্তু চাইলে কিন্তু একটা হকার ডেকে নিয়ে এসে এটাকে কিন্তু খুব দ্রুত কিন্তু আমরা নগদ টাকায় কনভার্ট করতে পারি। কিন্তু আমাদের বাসায় যেসব ফার্নিচার রয়েছে বা আদার্স অনেক জিনিস, আমরা কি চাইলে কি এটাকে খুব দ্রুত ক্যাশে কনভার্ট করতে পারি বা বিক্রি করে দিতে পারি? আমাদেরকে বিজ্ঞাপন দিতে হয়, এটাকে মানুষকে জানাতে হয় যে আমি এই জিনিসটা বিক্রি করতে চাচ্ছি। তার মানে আমরা তারল্য বলতে যেটা বুঝাইতে চাচ্ছি যে আমার ওই সকল সম্পদ যেগুলোকে আমি চাইলেই খুব দ্রুত আমি এটাকে ক্যাশ টাকায় কনভার্ট করে ফেলতে পারি, আমার কাছে ক্যাশ টাকা চলে আসে। এই ক্যাশ টাকাটাকেই আমরা বলি হচ্ছে তারল্য। এখন হোয়াট ইজ লিকুইডিটি বা তারল্য আসলে কি, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে লিকুইডিটি বা তারল্য কি, তাহলে আমরা কি বলবো? যে কোনো দ্রব্য বা সম্পদ বিক্রি করে ন্যায্য মূল্য দ্রুত নগদ অর্থে রূপান্তর করাকে তারল্য বলে। অথবা আরো কি কি বলা যায়? আরো আমরা বলতে পারি হচ্ছে কোনো সম্পদের তারল্য বলতে বোঝায় অতিরিক্ত মূল্য না হারিয়ে কত দ্রুত সম্পত্তিকে নগদে রূপান্তর করা যায়। অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের তারল্য বলতে আমরা কি বলতে পারি? চলতি দায় পরিশোধের ক্ষমতা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা এতক্ষণ যেগুলো বলছে এগুলো পার্সোনাল এক্সাম্পল, বাট একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ায়? একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে চলতি দায় পরিশোধের সক্ষমতা, অর্থাৎ নগদ ও নগদ সমতুল্য সম্পদের উপস্থিতি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে লভ্যাংশ কি, হোয়াট ইজ ডিভিডেন্ড। এখন এই লভ্যাংশের বিষয়ে যখনই কথা বলি তখনই কিন্তু আমার শেয়ারের কথা মনে পড়ে যায়। আমরা যখনই কোনো প্রতিষ্ঠান থেকে শেয়ার কিনি আমরা কি আশা করি যে ওরা ওই কোম্পানিটা, আমরা যে কোম্পানির শেয়ার কিনলাম সেই কোম্পানিটা কি করবে? সেই কোম্পানিটা হচ্ছে গিয়ে আপনার সে ভালো প্রফিট করবে, করে আমাকে সেই প্রফিটের একটা অংশ দিবে, তাই তো? এই জন্য তো আমরা শেয়ার কিনছি। তাহলে আমরা লভ্যাংশ বা ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হচ্ছে নিট মুনাফার যেই অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় তা হলো লভ্যাংশ। এইটুকুনি বললে আশা করি আপনাদেরকে এখানে হয়ে যাচ্ছে। এরপরে লভ্যাংশের নীতি কি অথবা লভ্যাংশ সিদ্ধান্ত কি, হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি। এই প্রশ্নটা, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। আমরা এটার জন্য কি বলতে পারি? নিট মুনাফার কত অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে এবং কত অংশ সংরক্ষিত মুনাফা হিসেবে ব্যবসায় রেখে দেওয়া হবে তা নির্ধারণ করাকে লভ্যাংশ নীতি বা লভ্যাংশ সিদ্ধান্ত বলে। ধরেন আপনার এই বছর 100 টাকা আপনার প্রফিট হলো, আপনি চিন্তা করলেন যে 30 টাকা আপনি শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিবেন, বাকি 70 টাকা রেখে দিবেন। তো এই যে 30 টাকা ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আবার 70 টাকা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে আমরা বলি হচ্ছে লভ্যাংশর নীতি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নটা হচ্ছে বৈচিত্র্যায়ন বা বহুমুখীকরণ নীতি কি অথবা পোর্টফোলিও ও বৈচিত্র্যায়ন নীতি কি, হোয়াট ইজ প্রিন্সিপাল অফ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। আপনারা নিশ্চয়ই এই প্রশ্নটা আনসার করার আগে আমি একটা গল্প বলি। আপনারা নিশ্চয়ই ওয়ারেন বাফেটের নাম শুনেছেন, হ্যাঁ? বিখ্যাত একজন ধনী, মানে পৃথিবীর শীর্ষস্থানীয় সেরা 5 জনের মধ্যে একজন ওয়ারেন বাফেট। উনি একটা কথা বলেছিলেন যে আপনি আপনার সবগুলো ডিমকে আপনি একটা ঝুড়িতে রাখবেন না, কারণ একটা ঝুড়িতে রাখলে যখন ঝুড়িটা পড়ে যাবে
আপনার সবগুলো ডিমই কিন্তু ভেঙে যাবে। তো এই যে বৈচিত্র্যায়ন, যে আপনি একটা জায়গায় না রেখে আপনার অর্থটাকে যদি আপনি একটা কোম্পানিতে সব অর্থ ইনভেস্ট করেন, আলটিমেটলি ধরেন ওই কোম্পানিটা কোনো কারণে ওই কোম্পানিটা ধস নামলো, তখন কি হলো? আপনার সমস্ত অর্থই কিন্তু শেষ। তো এই ক্ষেত্রে আপনি যদি বিভিন্ন কোম্পানিতে অল্প অল্প করে অর্থগুলোকে বিনিয়োগ করতেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ঝুঁকি কিন্তু কমে যেত, ঝুঁকি হ্রাস করা যেত। এটাকে আমরা বলি হচ্ছে পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনটা কি, বা প্রিন্সিপাল অফ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনটা কি, এটা যদি আমাদের লিখতে বলে তখন আমরা কি লিখব? এই নীতি অনুযায়ী একজন বিনিয়োগকারী একটি নির্দিষ্ট সম্পদের বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করে, এর উদ্দেশ্য ঝুঁকি হ্রাস। অথবা আমরা আরো কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে বোঝায় ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করবে, যাতে ঝুঁকি হ্রাস পায়। সে একটা সম্পদে বিনিয়োগ না করে কি করলো? একাধিক সম্পদে বিনিয়োগ করলো, যাতে করে তার ঝুঁকিটা হ্রাস পায়। এটা আমি আগেই বললাম। এরপরে 5 নম্বর প্রশ্ন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ কি, অথবা মুনাফা সর্বাধিকরণ কাকে বলে? হোয়াট ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন? তা আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু আসলে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করে প্রফিট করা, তো তারা আসলে চাই কিন্তু মুনাফা বাড়ানোর জন্য। তার যত বেশি মুনাফা ভার বেশি খুশি হয়, তাই তো? এখন এটাকে আমরা সংজ্ঞায় কিভাবে বলবো? কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা মানে শেয়ার প্রতি আয়, আমরা এখানে যেহেতু বিজনেসের কথা চিন্তা করব, তাহলে আমরা বলতে পারি শেয়ার প্রতি আয় বৃদ্ধি করাকে, মুনাফা বৃদ্ধি করাকে মুনাফা সর্বাধিকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন বলে। অথবা আমরা কি বলতে পারি? অথবা আমরা বলতে পারি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ বলতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে বোঝায়। এর লক্ষ্য অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা হয়। এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে যেটা বিবেচনা করা হয় সেটা হচ্ছে শেয়ার প্রতি আয়। প্রত্যেকটা শেয়ার প্রতি আয় ইন্ডিভিজুয়ালি, শেয়ার প্রতি, একটা শেয়ার প্রতি এরকম তারা বিবেচনা করে। শেয়ার প্রতি আয়কে আমরা বলি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে সম্পদ সর্বাধিকরণ কি, বা সম্পদ সর্বাধিকরণ কাকে বলে, অথবা ইংরেজিতে যদি এটাকে বলা হয় হোয়াট ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সো একটা কোম্পানির গোল কিন্তু দুইটা থাকে, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, মানে গোল বলতে লক্ষ্য। একটা কোম্পানির লক্ষ্য কিন্তু দুইটা থাকে, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা, আর একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। তো সেই ক্ষেত্রে কোম্পানির প্রাইমারি বা প্রাথমিক অথবা মূল কিন্তু উদ্দেশ্য থাকে কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা, সম্পদ বাড়ানো, সম্পদ বৃদ্ধি করা। তাহলে সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা আসলে কি জিনিস? সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মূল্যের বৃদ্ধিকরণ বা সর্বাধিকরণকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায়? শেয়ার মূল্যের বৃদ্ধিকরণ বা সর্বাধিকরণকে বোঝায়। এরপরে আমরা দেখব হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নতে কি বলা আছে? একটি ফার্মের বা প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য কি? তো একটা প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ বা হচ্ছে একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য। এরপরের প্রশ্নটা হচ্ছে স্টক হোল্ডার কারা? স্টক হোল্ডার কারা? এখন আমরা জানি যে শেয়ার হোল্ডারদের আরেকটা নাম হচ্ছে স্টক হোল্ডার। তার মানে আমরা বলতে পারি কোম্পানিতে শেয়ার ক্রয়ের মাধ্যমে যারা বিনিয়োগ করে তারাই হচ্ছে শেয়ার হোল্ডার অথবা স্টক হোল্ডার। স্টক হোল্ডারকে শেয়ার হোল্ডারও বলা হয়। এরপরে বলা হচ্ছে স্টেক হোল্ডার কারা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টেক হোল্ডার আর স্টক হোল্ডার, আর একটা হচ্ছে স্টেক হোল্ডার। স্টক হোল্ডার, স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার হচ্ছে কোম্পানির সাথে জড়িত সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, যারা যারা ওই কোম্পানির সুবিধা পাচ্ছে, ওই কোম্পানির সাথে কোনো না কোনোভাবে তারা ইনভলভ। আমরা তাহলে কি বলতে পারি? কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট সবাইকে স্টেক হোল্ডার বলে, যেমন শেয়ার হোল্ডার, কর্মকর্তা কর্মচারী, ক্রেতা, সরবরাহকারী, ঋণদানকারী, সরকার ইত্যাদি প্রতিষ্ঠান। এবং আমাদের আজকের লাস্ট প্রশ্ন, স্টক হোল্ডার এবং ও স্টেক হোল্ডারের মধ্যে পার্থক্য কি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টক হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার? তার মানে আমি স্টক হোল্ডার তো আমরা আগেই জানলাম যে একটা কোম্পানির শেয়ার হোল্ডার যারা, তাদেরকে বলা হয় স্টক হোল্ডার। আর স্টেক হোল্ডার হচ্ছেন ওটার সাথে, একটা কোম্পানির সাথে জড়িত সকল শ্রেণী পেশার মানুষ। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি?
কোম্পানিতে শেয়ার ক্রয়ের মাধ্যমে যারা বিনিয়োগ করে তারাই স্টেক হোল্ডার, আর কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট সবাইকে স্টেক হোল্ডার বলে। যারা শেয়ার ক্রয় করে তারা হচ্ছে স্টক হোল্ডার, আর কোম্পানির সাথে স্বার্থ সংশ্লিষ্ট সবাই হচ্ছে স্টেক হোল্ডার। আশা করি বুঝতে পেরেছেন। এর মাধ্যমে কিন্তু আমাদের 10টা প্রশ্ন শেষ হয়ে গেল। এরপরের ক্লাসে আমরা আরও 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে ক্লাস 4 মানে তারপরের ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এটা এখানেই শেষ করছি।